শিক্ষার্থী যে ফিস দেওয়া হচ্ছে সেগুলো তারা যথাযথভাবে খরচ করছে কিনা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। তা আমাদের দৃষ্টিকোণটা যাতে করে শহর কেন্দ্রিক, শহুরে বাবা মা অভিভাবক কেন্দ্রিক না হয়, যা সেই রিসোর্স আছে প্রাইভেট টিউশনি করা, এক্সট্রা টিউশনি করা, কোচিং করানো, শিক্ষার্থীকে ভালো ফলাফলের যে আমরা যে কোট আনকোট মানে তকমা দিতে চাচ্ছি, 12 বছর বয়সে 13 বছর বয়সে তার মেধা যাচাই করা, মেধার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তখন তার মেধা অর্জনের সময় তাকে মেধা এবং দক্ষতা এবং যোগ্যতা এবং জ্ঞান অর্জন করার জন্য যে কোনো ইনসেন্টিভ দিয়ে যে কোনো প্রকারে আমাকে যাতে বিদ্যালয় ধাপটা আমরা অতিক্রম করাতে পারি সেটা আমাদের লক্ষ্য থাকবে। তার পরবর্তীতে সে একাডেমিক স্কিল থাকবে, সুনির্দিষ্ট বিষয়ে গেলে সে যাবে প্রফেশনাল স্কিল ডেভেলপ করবে, কিন্তু তার আগে তার বেসিক কম্পিটেন্সিটাকে তাকে রাখতে হবে। বেসিক কম্পিটেন্সিটাকে আমরা টেস্ট করতে পারি, এসএসসি ইউনিভার্সিটিটাকে আমরা টেস্ট করার বিষয়টা আমরা এখানে আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা যদি সেই পূর্বের পদ্ধতিতে থাকি সেটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তাই আমি সবাইকে বলবো আমরা এটাকে এমব্রেস করি, আমরা এই পদ্ধতিকে অবশ্যই আমাদের বাস্তবায়ন করতেই হবে। তা না হলে আমরা ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়বো। তবে হ্যাঁ, এটা করতে যে প্রশিক্ষণ বিনিয়োগ যথাযথভাবে বাজেট ব্যয়ের কথাটা বলা হচ্ছে সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেখানে আমি অবশ্যই আমাদের শিক্ষা পরিবারের সাথে, শিক্ষকদের সাথে শতভাগ একমত যে আমাদের এই যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে আমাদের শিক্ষকদের যদি আমরা শতভাগ একটু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারতাম, এই চ্যালেঞ্জটা আর আমাদের ভাবতে হতো না। আমরা কিন্তু এখন যে শিক্ষার্থীরা যে বেতন দিচ্ছে সেটা কিন্তু রাষ্ট্রের কাছেও আসছে না, প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে, অনেক জায়গাতে সেটা দস্যুপ হচ্ছে, অপব্যয় হচ্ছে, শিক্ষকের কাছেও সেটা যাচ্ছে না। তো আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আমরা এখন একটা অ্যাসেসমেন্ট করছি যে কত বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে আমরা এই এমপিও কাঠামোর মধ্যে আনতে পারি। আবার এমপিও কাঠামোর মধ্যে আমরা যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, এখানে আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে, উৎসব ভাতার ক্ষেত্রে চ্যালেঞ্জ, চিকিৎসা ভাতার ক্ষেত্রে, সেগুলো কিভাবে বৃদ্ধি করে আমরা মনে করি না যে শিক্ষক যারা সরকারি শিক্ষক হয়েছেন তারা কোনো অংশে বা বেসরকারি শিক্ষক হিসেবে যারা হয়েছেন তাদের মধ্যে দক্ষতা যোগ্যতার ঘাটতি আমরা এমন নয় যে আমরা তাদেরকে এত কম পরিমাণ বেতন দিব সরকারি শিক্ষকদের চাইতে। সরকারের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শুধুমাত্র আমাদের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক পর্যায়ে 700 প্লাস মাইনাস কিছু, বাকি 30,000-এর মধ্যে 29,000 প্রতিষ্ঠান সবটাই কিন্তু বেসরকারি এবং সেটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে। তো তাদের মর্যাদার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে আমরা যদি কাছাকাছি আনতে না পারি তাহলে কিন্তু সেটা আমরা শিক্ষার্থীদের জন্য সেটা যথাযথ হবে না এবং শিক্ষার মানও কিন্তু বাড়বে না। কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে সেটা। আর এখন যে সরকারের যারা বেতন প্রাপ্ত হচ্ছেন শিক্ষক 700টা প্রতিষ্ঠানে, আমরা কি হলফ করে এখানে বলতে পারবো, আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলতে পারবো যে সেখানে আমাদের বেসরকারি যারা এমপিও প্রাপ্ত প্রতিষ্ঠান সেখান থেকে ভালো পড়াশোনা বেশি হচ্ছে? বলতে তো পারবোই না, উল্টো আরো সেগুলো নিয়ে অনেক বেশি পরিমাণ অভিযোগ আছে। কারণ সেখানে ভর্তি হওয়ার প্রতি একটা ঝোঁক আছে, কারণ সেখানে কস্টিংটা খুব কম। কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বিদ্যালয় পর্যায়ে আসলে শিক্ষকরা কতটুকু শিক্ষা সেখানে কার্যক্রমের মধ্যে জোর দিচ্ছেন সেটা একটা চ্যালেঞ্জ আছে। সেখানে অনেক শিক্ষকের ঘাটতি আছে। তো সেখানে যেহেতু শিক্ষকের ঘাটতি আছে, শিক্ষা পদ্ধতিগত ভাবে সেখানে আমাদের তো সেখানে আমি অনেক বেশি বিনিয়োগ করব। আর বাকি 90% জায়গায় আমার সেখানে বিনিয়োগের জায়গাটা কম থাকবে, সেটা অবশ্যই বৈষম্যমূলক। আমরা সেটা দেখছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে এবার কথা বলছি যে আসলে আমাদের কারিকুলাম বাস্তবায়ন স্মার্ট বাংলাদেশ করার জন্য শিক্ষকের যে বর্তমান যে কাঠামো সেখানে আর্থিকভাবে সেটা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে এটা একটা মেজর ইম্পর্টেন্ট বিষয়। আমরা সেটা এখনো চেষ্টা করে যাচ্ছি। আমি আর এখানে কথা না বাড়িয়ে আমি আমাদের গণমাধ্যমের সবাইকে বলবো, আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়া সেটাকে যাতে করে আমরা নিরসন করতে পারি, সেটাকে যাতে করে আমরা প্রতিরোধ করতে পারি, সেই লক্ষ্যে আমি আপনাদের অবশ্যই সহযোগিতা চাই। হয়তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীকে এখনো আমরা সেই একেবারেই কোন ধরনের দক্ষতা বা জ্ঞান ব্যতীত একটা শিক্ষা পদ্ধতিতে তারা চাচ্ছে। 30 কক্ষের উপরে শিক্ষার্থী সেখানে যাচ্ছে। সেই শিক্ষার্থীদেরকে কিভাবে আমার মূলধারায় নিয়ে আসা যায়, তাদের কর্মক্ষম করা যায়, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। কিন্তু আমরা শিক্ষাক্রম নিয়ে অনেক আলোচনা করছি এবং নানান ভাবে সেই
অতি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর যে সমালোচনা, সেগুলোতে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহ দিচ্ছি। তা আমরা সেটা যাতে করে না করি এবং তাদেরকে উৎসাহিত করি যে শুধুমাত্র এক স্ট্রিম, একেবারে কট্টর যদি বলি মানসিকতার যে পদ্ধতি, সেখান থেকে তারা বের করে নিয়ে এসে, সেখান থেকে বের করে না তাদের শিক্ষার্থীদের মধ্যেও মূল্যবোধের জায়গায় সংবিধানের যে মূল্যবোধগুলো, সেগুলো যাতে যথাযথভাবে থাকে। তারা যাতে করে অন্য ধর্ম, অন্য মানে নারী পুরুষের বিষয়ে এই সকল গুণগত বিষয়ে মূল্যবোধের জায়গায় তাদেরকে যাতে আমরা পরিবর্তন করতে পারি, সেটা আমাদের যাতে সেই প্রচেষ্টাটা থাকে। আর শিক্ষাকে আমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্ম গড়ার মূল উপায় হিসেবে দেখে সেখানে বিনিয়োগ বাড়ানোর জন্য সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবেও আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি আমাদের দলের শিক্ষা বিষয়ক সম্পাদক, তিনি তো তাকে আমরা এখন পেয়েছি। আমরা একসাথে রাষ্ট্রের সাথে আলোচনা করে, অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আমাদের যাতে সর্বোচ্চ শিক্ষকের জন্য শিক্ষকের মান বৃদ্ধি, প্রশিক্ষণ এবং শিক্ষকের জীবন মান বৃদ্ধির ক্ষেত্রে, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যাতে করে কাজ করতে পারি, সেই লক্ষ্যে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এবং এই কথা বলে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।